আজ আপনারা শুনবেন গল্প আর্কের থেকে বাংলা সাহিত্যের কালজয়ী স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বরোদা সিরিজের সেই হাড়হিম করা গল্প প্রেতপুরী। কিছু পোড়ো বাড়ি শুধু কঙ্কাল হয়ে দাঁড়িয়ে থাকে না, তারা বয়ে বেড়ায় অতৃপ্ত কিছু আত্মা আর গা ছমছমে ইতিহাস। অন্ধকার ঘনিয়ে আসার আগে নিজের চারপাশটা একবার দেখে নিন, কারণ আড্ডা জমতে শুরু করেছে আর শুরু হতে চলেছে আজকের গল্প। রাত তখন গভীর। আড্ডার আসরে বরদা আজ এক অদ্ভুত গল্প শুরু করল। বরদা মানেই হাড় হিম করা সব অভিজ্ঞতা, কিন্তু আজ সে যা শোনাল তা শুনলে রক্ত হিম হয়ে যায়। এক পোড়ো বাড়ির গল্প, যেখানে ইতিহাস আর মৃত্যু মিলেমিশে একাকার হয়ে আছে। জানো তো, কিছু বাড়ি আছে যা মানুষকে টানে, আবার কিছু বাড়ি আছে যা মানুষকে গিলে নেয়। আজ তোমাদের প্রেতপুরীর কথা বলবো। দিনটা ছিল শ্রাবণের এক গুমোট আর বিষণ্ণ বিকেল। আকাশ জুড়ে তখন ঘন কালো মেঘের আনাগোনা, যেন কোনো অশুভ সংকেত নিয়ে তারা ধেয়ে আসছে। বরদা আর তার দীর্ঘদিনের বন্ধু নীলমণিবাবু গ্রামের সেই নির্জন মেঠো পথ ধরে চলেছেন। চারদিকে মাইলের পর মাইল জনমানুষহীন ধূ ধূ প্রান্তর। কেবল রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন অশ্বত্থ গাছগুলো বাতাসের তোড়ে মাথা কুটছে। নীলমণিবাবু মানুষটি একটু জেদি স্বভাবের। তার কাছে এই মেঘলা আকাশ আর নির্জনতা কেবলই ভ্রমণের আনন্দ। কিন্তু বরদার অভিজ্ঞ চোখ বারবার রাস্তার পাশের ঝোপঝাড়ের দিকে থমকে যাচ্ছিল। বাতাসের সাথে ভিজে মাটির সোদা গন্ধের বদলে এক অদ্ভুত ভ্যাপসা পচাটে গন্ধ নাকে আসছিল, যেন বহু বছর কোনো বদ্ধ ঘরে মৃত কিছু পচে রয়েছে। গ্রামের মূল লোকালয় অনেক আগেই পিছে ফেলে এসেছেন তারা। যত এগোচ্ছেন রাস্তা তত সরু আর জঙ্গলাকীর্ণ হয়ে উঠছে। হঠাৎ বনের আড়াল থেকে একটা শিয়াল ডেকে উঠল, আর ঠিক সেই মুহূর্তেই ঝমঝম করে নামল প্রবল বর্ষণ। সেই মুষলধারে বৃষ্টির ঝাপটায় সামনের পথ দেখা দায়। নীলমণিবাবু ছাতাটা সামলাতে সামলাতে বললেন, আর তো এক পাও হাঁটা সম্ভব নয় বরদা। ওই দেখো, সামনে একটা পুরনো দালান দেখা যাচ্ছে। এই মরণ বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে স্নান করার চেয়ে ওই পোড়ো বাড়িতে আশ্রয় নেওয়া অনেক বুদ্ধিমানের কাজ হবে। চলো, অন্তত মাথা গোজার ছাদ তো পাবো। গ্রামের শেষ প্রান্তে সেই বিশাল অট্টালিকা, শ্যাওলাধারা দেওয়াল, ভাঙা খড়খড়ি, লোকে বলে ওটা প্রেতপুরী। নীলমণিবাবু জেদ ধরলেন ওখানেই আজ রাত কাটাবেন। কি এ বরদা, ভয় পাচ্ছ নাকি? পুরনো বাড়ি বলে কথা, এখানে বাতাস ঢুকলেও একটু শব্দ হবেই। ওসব ভূতের গল্প আড্ডার জন্য ঠিক আছে, কিন্তু এই মাঝরাতে ওসব অলৌকিক টলৌকিক ভেবে নিজের রক্ত জল করো না তো। একটু শান্ত হয়ে বসো তো দেখি। ভয় নয় নীলমণি, একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে বাড়িটা যেন আমাদের নিঃশ্বাস গুনছে। তুমি মোমবাতিটা একটু শক্ত করে ধরো তো। বাবা, মোমবাতিটা এই অসময়েই নিভে গেল। দাঁড়াও বরদা, নড়াচড়া করো না, আমি দেশলাইটা খুঁজছি। তুমি শুধু শুধু ঘাবড়াচ্ছ। এই বড় বড় ঘরে জানলার ঘুলগুলি দিয়ে আলো ছায়ার ওরকম খেলা চলেই। তুমি তো দেখছি বাচ্চাদের মতো ভয় পাচ্ছ। ধুলোর গন্ধে ঘরটা ভারী হয়ে আছে। হঠাৎ মোমবাতিটা নিভে গেল। বরদা অনুভব করল অন্ধকারে তাদের পাশে আরও কেউ একজন দাঁড়িয়ে আছে। কোনো নিঃশ্বাসের শব্দ নেই, কিন্তু উপস্থিতিটা স্পষ্ট। হঠাৎ দেওয়ালের এক কোণে দেখা গেল একটা ছায়া। ছায়াটা মানুষের মতো, কিন্তু তার হাতগুলো অস্বাভাবিক লম্বা। নীলমণিবাবু চিৎকার করে উঠলেন, আহ আহ ওটা কি? উফ বরদা, আমার হাতকে যেন টেনে ধরছে। হাড় কাঁপানো বরফ ঠান্ডা একটা হাত আমাকে টেনে নিয়ে যাচ্ছে। উফ উফ, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বরদা, বাঁচাও, আমাকে বাঁচাও।
নীলমণি, চিৎকার করো না, একদম নড়বে না। দেখো, আমাদের পায়ের কাছে ওটা কি পড়ে আছে? ওটা কি? মোমবাতি জ্বালাতেই দেখা গেল মেঝের ওপর রক্ত নয়, একটা মৃত মানুষের হাড়ের টুকরো পড়ে আছে, যেটা মাত্র কয়েক সেকেন্ড আগেও সেখানে ছিল না। বরদা বুঝতে পারলেন এই বাড়ি শুধু পরিত্যক্ত নয়, এই বাড়ি চরমভাবে অভিশপ্ত। ঠিক সেই মুহূর্তেই নীলমণিবাবুর কণ্ঠরোধ হয়ে এলো, মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। বরদা দেখলেন নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর থেকে দুটো দীর্ঘ হাড়ের মতো ফ্যাকাশে হাত নীলমণিবাবুর গলা পেঁচিয়ে ধরছে। বরদা মরিয়া হয়ে নীলমণিবাবুকে জাপটে ধরলেন। ঠিক তখনই চারপাশের দেয়ালগুলো যেন এক অমানসিক অট্টহাসিতে ফেটে পড়ল। মনে হলো পুরো বাড়িটা কোনো এক অশুভ উল্লাসে কাঁপছে। সেই প্রচণ্ড মানসিক চাপ আর অশরীরী শক্তির তীব্র আক্রমণে বরদার চোখের সামনে পৃথিবীটা দুলতে শুরু করল। অসহ্য পচা গন্ধ আর হিম শীতল স্পর্শে তার চেতনা আচ্ছন্ন হয়ে এলো। বরদা আর নীলমণিবাবু দুজনেই সেই হাড়ের টুকরোগুলোর পাশে নিথর হয়ে লুটিয়ে পড়লেন। রাত শেষ হয়ে ভোরের সেই ফ্যাকাশে আলো যখন প্রেতপুরের ভাঙা খড়খড়ি দিয়ে চুঁইয়ে ভেতরে প্রবেশ করল, ঠিক তখনই গ্রামের একদল মানুষ লাঠি, সোঁটা আর মশাল হাতে চিৎকার করতে করতে অট্টালিকার সামনে এসে জড়ো হলো। ওই যে বাড়িটা। কাল রাতে খুব চিৎকার শুনেছি। একটু সামাল দিয়ে যাস রে রতন, বিপদ আপদ কখন আসে বলা যায় না। ওরে দরজাটা ভাঙ তোরা। আয় রতন, কুড়ালটা ধর দিকিন শক্ত করে, মার তো একখান জোরসে কোপ, দে আলগা করে। ঢোক ঢোক, ভেতরে ঢোক সব কটা। বরদাবাবু, ও নীলমণিবাবু, শুনতে পাচ্ছেন? সাড়া দেন না কেন গো? ওই যে গো, এই কোণটায় পড়ে রয়েছে ওনারা। টর্চের আলোটা এইদিকে মারতো রতন। ওরে বাবা, চেহারা দুইখান তো একদম চুন হয়ে গেছে। তাকিয়ে দেখ দেখিন রতন, জানলা কবাট সব ভেতর থেকে খিল দেওয়া, একটা ইঁদুর গলার পথও তো নাই। তবে কাল রাতে অমন জঘন্য চেল্লানি দিচ্ছিল কে শুনি? এই ঘরে তো ওনারা দুইজন ছাড়া আর একটা পিঁপড়ের চিহ্নও নাই রে। ওরে সর্বনাশ! নীলমণিবাবুর গলার পাশে এইগুলা কিসের দাগ রে? ওরে তোরা দেখ, এ তো মানুষের আঙুলের ছাপ না, এই যে অলক্ষণে অন্য কিছু। আসলে সারা রাত ওই অভিশপ্ত বাড়ির ভেতর থেকে ভেসে আসা নীলমণিবাবুর গগনবিদারী চিৎকার আর অমানুষিক সব শব্দে গ্রামের মানুষের চোখে ঘুম ছিল না। কিন্তু অপদেবতার ভয়ে কেউ অন্ধকার রাতে সীমানা মাড়ানোর সাহস পায়নি। সকাল হতেই সাহস সঞ্চয় করে তারা যখন সদর দরজার সেই মূর্ছে ধরা ভারী হুড়কোটা ভেঙে হুড়মুড় করে ভেতরে ঢুকল, তখন ঘরের ভেতর এক বিভৎস দৃশ্য। মেঝেতে ধুলো আর ভাঙাচোরা আসবাবপত্রের স্তূপের মাঝে বরদা আর নীলমণিবাবু একে অপরকে পাথরের মতো শক্ত করে আঁকড়ে ধরে পড়ে আছেন। দীর্ঘ রজনীর সেই পৈশাচিক লড়াই আর চরম মানসিক অবসাদে তারা তখন আধোচেতন। আশ্চর্যের বিষয় হল, গ্রামবাসীরা যখন তন্ন করে খুঁজল, তখন সেই নিস্তব্ধ প্রকোষ্ঠে তারা দুজন ছাড়া আর তৃতীয় কোনো মানুষের চিহ্ন মাত্র পাওয়া গেল না। এমনকি বাইরে থেকে আসা উদ্ধারকারীদের কোলাহল তখন তাদের কাছে অদ্ভুতভাবে অবাস্তব মনে হচ্ছিল। হ্যাঁ, দিনের আলোয় সব শান্ত মনে হলেও নীলমণিবাবুর গলার পাশে কালো আঙুলের সেই স্পষ্ট ছাপগুলো আজও এক অমীমাংসিত রহস্য। সেই কালো দাগগুলো আজও আমাকে শান্তিতে ঘুমোতে দেয় না। ওটা কেবল ইট পাথরের বাড়ি নয়, ওটা জ্যান্ত এক প্রেতপুরী। কেমন লাগলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই হাড়হীন করা গল্পটি? ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও গল্পের জন্য গল্প আর্কেড ঠিক সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের গল্পে।